আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। DWNN এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। ঢাকা ওয়াশিংটন নিউজ নেটওয়ার্ক DWNN একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশ কেন্দ্রিক মিডিয়া প্ল্যাটফর্ম যা ওয়াশিংটন ডিসি থেকে পরিচালিত। এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী বাংলাদেশি কমিউনিটিকে সংযুক্ত করা এবং নির্ভরশীল সংবাদ পরিবেশন করা। DWNN শিল্প, সংস্কৃতি, জীবনযাত্রা, শিক্ষা, অভিবাসন, ব্যবসা-বাণিজ্য, মানসিক স্বাস্থ্য এবং তা টেকসই উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গভীরভাবে গুরুত্ব দেয়। DWNN দেশে এবং প্রবাসী বাংলাদেশীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের অনুষ্ঠানটিতে DWNN এর পক্ষ থেকে আছি আমি, রামিসা মালিহা। আর আজকের সেশনটা নারী ও যুব নেতৃত্ব বা ওমেন অ্যান্ড ইউথ এম্পাওয়ারমেন্ট নিয়ে ঘেরা। আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে আছে তিনি একজন ডিস্টিংগুইশড লিডারশিপ এক্সপার্ট যিনি দীর্ঘদিন ধরে লিডারশিপ ডেভেলপমেন্ট ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমাদের সাথে আজকে আছেন ডক্টর রেহনুমা করিম। হ্যালো আপু। Hello, Ramisa. Assalamu alaikum. Thank you so much for inviting me in this wonderful platform. So, looking forward to an interesting discussion. আই এম লুকিং ফরওয়ার্ড মাইসেলফ এন্ড থ্যাংক ইউ সো মাচ আপনার বিজি স্কেডিউল থেকে আমাদেরকে একটু টাইম দেওয়ার জন্য। আপু, Mhm. যদি দর্শকদের জন্য আপনার এক্সপার্টিজ এবং আপনার অ্যাডমিরেবল নন প্রফিট অর্গানাইজেশন হিরোজ ফর অল এর ব্যাপারে কিছু বলতেন। আমি হলাম এই সবার মতোই একটা প্যাশন থেকে এই নন প্রফিটটা শুরু করেছি। তো তার আগে আমি পেন স্টেট থেকে আমার পিএইচডিটা শেষ করি হেলথ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টে এবং ফলোইং আপ আমি আমার স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে জয়েন করি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। তো ওখানে আমি আফটার ফিউ ইয়ার্স আই রিয়ালাইজ দ্যাট আই নিড টু আমি প্রতি ১০ বছরে বোধহয় নিজেকে আবার রিইনভেন্ট করি। কারণ তার আগে একদম গ্র্যাজুয়েশন শেষ করে ইকোনমিক্স থেকে আমি নর্থ সাউথের ১ম দিকের ব্যাচ। গ্র্যাজুয়েশন শেষ করেই আমি ইউনিসেফ বাংলাদেশে ছিলাম। তো ওখানে আমি আমার আই স্পিয়ার হেডেড যে বাংলাদেশের ১ম ইউথ ফোরামটা। তখন আমি একদম আ পাশ করা একদম ফ্রেশ গ্র্যাজুয়েট। আর আমার ডিপার্টমেন্টের যে তখন লিডার ছিল জুন কুনুগি ইনফরমেশন অ্যান্ড অ্যাডভোকেসিতে। তো একটা মিটিং এ ভয়ে হাত তুললাম যে একটা আইডিয়া আছে আমার। তখন আমি বললাম যে এরকম একটা ইউথ ফোরাম আমি করতে চাই। তো আনবিলিভেবলি আ তখন সেই আমার জাপানিজ বস আমাকে সঙ্গে বলল, "ওকে, দেন ইউ লিড ইট।" তো ওখান থেকে আমার মানে আমি বললাম, "আমি করব?" মানে একদম তখন আমি ফ্রেশ গ্র্যাজুয়েট। বলে, "হ্যাঁ, তুমি পুরাটা অর্গানাইজ করো।" আর ওইটা থেকে আমি বুঝলাম যে আমাদের ইউথদের যে নিডটা আর ওই প্যাশনটা আমার ভিতরেই ছিল। তো যখন মাস্টার্সও করি নেদারল্যান্ডসে তারপরে আবার পেন স্টেটেও যাই। সবসময় ইউথ ডেভেলপমেন্ট এর সাথেই ছিলাম। আর সেই প্যাশনটা থেকেই পরে ফ্যাকাল্টি হিসাবেও আমি যতদিন ছিলাম ওখানেও নানান ধরনের কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম, আউটরিচ প্রোগ্রামের সাথে আমার স্টুডেন্টদের সাথে ইনভলভ ছিলাম। আর স্টুডেন্টদের সাথে ইনভলভ থাকতে আমি রিয়ালাইজ করলাম তারাও আমার একটা নন প্রফিট ক্লাসে আমি বললাম, "তোমরা একটা নন প্রফিট এর আইডিয়া করো যেটা ইউথদেরকে হেল্প করবে।" ওখান থেকেই হিরোজ ফর অলটার জন্ম। আমার পুরো আমেরিকান স্টুডেন্টরা আমি বসে আইডিয়াটা বের করলাম। আর ওখানে স্টার্ট করি এবং তার ২ বছর পরে I decided আমার আম আ বাবা চলে যাওয়ার পরে I decided যে লাইফ ইস টু শর্ট to just stick to one place. You should follow your dream. তো ওইজন্যই আমি ওই ওই সময় ডিসিশন নেই যে আমি আমার একটা নন প্রফিট তৈরি করব হিরোজ ফর অল। যেখানে নিজের ভিতরের হিরোটাকে বের করে এনে সবার জন্য হিরো হব। তো ওইটা থেকে আমেরিকাতে ১ম এ করি। তারপরে বাংলাদেশে এসে এটাকে আমি এনহান্স করি। আর ওর ছাড়াও আমি আমার কোচ জিম জনসন আর জনাথনের সাথে মিলে আমরা লিমিটলেস লিডারশিপ লাউঞ্জ একটা পডকাস্ট যেখানে ওয়ার্লড এর সব লিডার্সদেরকে নিউ ইয়র্ক টাইম বেস্ট সেলার লিডার্স তাদেরকেও নিয়ে আসি। To learn from them. এটাও আমাদের সেলফিশ নেচার থেকে বিকজ উই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট লিডারশিপ। তো অলরেডি আলহামদুলিল্লাহ ১৫০ টা এপিসোডের উপরে ক্রস করেছি আমরা। ওটা শেষ করেছি। আর এটার সাথে মানে অনেক আনুষঙ্গিক আরো অনেক আমার একটা বিষয়ে ইন্টারেস্ট থাকে না, অনেক কিছুর মধ্যে ইন্টারেস্ট থাকে। তো ওইগুলার সাথে ইনভলভড আছি।
Mashallah, that is very, very inspirational. Thank you so much. And Heroes for All, what a beautiful name. নিজেদেরকে নিজেদের হিরোটাকে বেরিয়ে আনা। আচ্ছা, সো Heroes for All অলরেডি বিভিন্ন ধরনের প্রজেক্টস এর সাথে জড়িত। And I'm very proud to say যে I was very fortunate enough to attend Women Career Carnival North South ওহ এ নাইস! আচ্ছা। North South এ ওটা হয়েছিল ইভেন্টটা and I was one of the participants and I actually got to um work with DWNN through that career carnival. So thank you নাইস। to thanks to Heroes for All. Um, and other than that, I would like to know what other projects or what are the things that Heroes for All is working on currently. আম আমরা এমনি একটা মেজর প্রোগ্রাম করি ইয়ারলি যেটা হলো ক্যাম্পাবিলিটি। এটা ক্যাম্পাবিলিটি ওয়ার্ল্ড এর আরেকটা পার্ট আমরা বাংলাদেশে নিয়ে এসেছি। আমি ওটার ডিরেক্টর হিসাবে হিরোজ ফর অল এর আন্ডারে। তো ওখানে ভিজুয়ালি ইম্পেয়ার্ড ইউথ অ্যান্ড চিলড্রেন তাদেরকে স্পোর্টস এর মাধ্যমে সেলফ কনফিডেন্স আর সেলফ এস্টিম অ্যান্ড লিডারশিপ ডেভেলপ করি। আর সাথে যেসব ছেলেমেয়েরা দেখতে পারে তাদেরকে পেয়ার আপ করি ৩ দিনের জন্য এই ক্যাম্পে। তো ওইখানে আমরা ২ দিকে একটা ট্রান্সফরমেশন দেখতে পারি। একদিকে যেই বাচ্চারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড তাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন। আরেকদিকে যেই বাচ্চারা দেখতে পারে তাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন যে অনেক সময় যে তারা লাইফকে টেক ফর গ্রান্টেড করে। ছোটখাটো বিষয় নিয়ে আপসেট হয়। আর ওদের ওই চ্যালেঞ্জ আর আ ফাইটটা দেখে ওদের মধ্যে একটা বিশাল ট্রান্সফরমেশন আর এমপ্যাথি যেটা আমাদের এই সমাজে এখন খুবই দরকার। ওই empathetic আ ভিউ পয়েন্ট গুলা ওরা ডেভেলপ করে। তো ওটা একটা প্রোগ্রাম। ওটা ছাড়াও আমরা আশিক ফাউন্ডেশনের সাথে যারা আম আন্ডার প্রিভিলেজ ক্যান্সার পেশেন্ট বাচ্চারা আর ইউথরা তাদের একটা সাপোর্ট দিয়ে আসছি। তো আর প্রতি ঈদে বা যেকোনো ফেস্টিভ্যালে আমরা ওদের সাথে টাইম কাটাই, গিফট দিয়ে ম্যাজিশিয়ান নিয়ে যাই। তো কিছুক্ষণের ওই কেমোর ব্যথা, পেইন আর যে একটা ব্যাটল ওরা ফাইট করছে ক্যান্সারের সাথে, ওইটা একটু ভুলে থাকানোর জন্য আমরা ওই চেষ্টাটা করি। আ সাথে আমরা একটা আম আ নলেজ সেশন রেগুলারলি চলছে ডিফারেন্ট স্কুল, কলেজ, ইনস্টিটিউটে। যেখানে মাইন্ডসেট, ইমোশনাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স, স্ট্রেস ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন অ্যান্ড হ্যাবিট যেগুলো আমাদের মানুষের খুবই দরকার স্কুল কারিকুলামে থাকা। কিন্তু আনফরচুনেটলি আমরা অ্যাকাউন্টিং, ম্যাথ, ইংলিশ এগুলা পড়ি। কিন্তু কিভাবে একজন ভালো মানুষ হব, কিভাবে আমার ইমোশনটা ম্যানেজ করে লাইফের যে অনেক চ্যালেঞ্জিং সিনারিও ওগুলা মোকাবেলা করব, এগুলা কিন্তু আমাদের ইনস্টিটিউশন শিখায় না। তো ওইটার জন্যই আমরা ডিফারেন্ট স্কুল, কলেজে এই জিনিস নলেজ সেশন গুলাও করে থাকি। তাছাড়া এবার আমরা আপরাইজিং এর যারা ভিকটিম আ ৭৫ প্লাস আপরাইজিং এর ভিকটিমদের রিহ্যাবিলিটেশন এর কাজ করে যাচ্ছি। আমরা 92 আমেরিকান বেসড আরেকটা নন প্রফিট আমরা 92 তারাও আমাদেরকে হেল্প করছে। সাথে আমাদের এনএসইউ অ্যালামরা আছে তারা হেল্প করছে। আ আর আমরা যারা আ ভিজুয়ালি ইম্পেয়ার্ড হয়ে গিয়েছে আম এই রাবার বুলেটে আর আপরাইজিং এর সময় তাদের জন্য আরেকটা নতুন প্রোগ্রাম লঞ্চ করতে যাচ্ছি স্কিল ডেভেলপমেন্ট এর উপরে। আর মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং কারণ অনেকেই এই চ্যালেঞ্জটা এখন নিতে পারছে না। এই অন্ধত্বটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। অনেক তো ট্রমাটিক। ওইটার জন্য আমরা এখন প্ল্যানিং করছি যে মেন্টাল হেলথ অ্যান্ড কাউন্সেলিং টাই এখন খুবই জরুরি। তো এটাই আমরা আরো অর্গানাইজেশনের সাথে মিলে আমরা এই জিনিসটাও লঞ্চ করতে যাচ্ছি। Heroes for All, আসলেই Heroes for All. You have covered so many aspects, mashallah. Um, থ্যাংক ইউ। so you've done so much and obviously অনেক, অনেক lives touch করেছেন। Uh, if you look back এখন কোনো বিশেষ ঘটনা বা স্মৃতি কি মনে পড়ে যেখানে you were touched and felt that yes, Heroes for All or the projects that you're associated with has made a difference? আম এক ২ টা ঘটনা খুবই মনে পড়ে। একটা হলো ১ম যখন আমরা ক্যাম্প অ্যাবিলিটি করি। তো ওইখানে বা আম তখনকার যে স্টার প্লেয়াররা ছিল মুশফিক, মাশরাফি ওরাও বাচ্চাদের সাথে এসে ক্রিকেট খেলছিল। তো আমি দেখছিলাম যে মুশফিককে যখন বাচ্চারা জড়িয়ে ধরল, আ তখন একেকজন কাঁপছিল। মানে তাদের লেজেন্ডদেরকে জড়িয়ে ধরতে পারছে বা হাত ধরতে পারছে, তখন দেখি যে ওদের শরীরটা কাঁপছে। আ তখন দেখলাম যে আ মুশফিক, মাশরাফি ২ জনেই খুব ইমোশনাল হয়ে গিয়েছিল ওই সময়টায়। তাদের পরের দিন আবার একটা খেলা ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে। যেখানে ওদের ট্রেনিং আ মা মানে ট্রেনিং করার কথা, এই কথা ওরা
ছিল ৩০ মিনিটের জন্য বলেছিল আসবে। পরে they spent hours playing with the kids পুরা চোখ blindfold করে। আর তারপরে আমরা যখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো? তখন প্রত্যেকটা বাচ্চা আম আম মাইক্রোফোন ধরে বলল যে, এই মুহূর্তটা বোধহয় জানি না আমাদের জীবনে আবার ফেরত আসবে কিনা। আমার এই ছোট্ট জীবনে সবচেয়ে আ মেমোরেবল ইভেন্ট ছিল আজকে। যেখানে আমি নিজে আ দৌড়াতে শিখেছি, সকার খেলতে পেরেছি, ফুটবল খেলতে পেরেছি, ক্রিকেট খেলেছি, বাস্কেটবল খেলছি। নরমাল ছেলেমেয়েদের থেকে আমি যে আলাদা না ওটা বুঝতে পেরেছি এবং এটা থেকেই বুঝলাম যে আমাদেরকে সুযোগ করে দিলে যে যেকোনো কাজই আমরা পাবো। আমাদের অন্ধত্ব কোনোদিন আমাদের ব্যারিয়ার হবে না। তো ওইটা আমার খুব টাচিং মোমেন্ট ছিল। আর আরেকটা না আমরা আমাদের ডিসএনগেজ সোসাইটিকে এক করার জন্য পাড়া উৎসব করি প্রতি বছর। তো এখন পর্যন্ত গুলশান, বারিধারা এইসব জায়গায় করছি। তো এবার আমরা চাচ্ছি মিরপুর, ধানমন্ডি এগুলাতে নিয়ে আসার। তো ওইখানে আমি যখন ১ম পাড়া উৎসবটা করি সবাই বলছিল যে, "এটা ফেইলিউর হবে। কি বলছো পাড়া উৎসব? রাস্তা বন্ধ করে এগুলা কি হচ্ছে না হচ্ছে?" আমি চাচ্ছিলাম যে সবাই সবার সাথে কমিউনিকেট, এনগেজড হোক। আর যখন দুপুরটা পার হলো, তখন দেখছি যে কোনো ইয়াং ছেলেমেয়েরা তাদের ডিভাইসে নাই সেদিন। সবাই এই এক জায়গা থেকে আরেক জায়গায় স্ট্রিট গেমস গুলা খেলছে। মানে একে ওকে ফোন করে বলছে, "আয় নিচে নাম।" ওখানে বয়স্ক যারা আছে তারা বলছে, "ক্যারাম বোর্ড নিচে নাম, নিচে নাম। আমরা ক্যারাম খেলি।" দেখছি দাদা তার ছেলে তার নাতির সাথে ক্যারাম খেলছে। ওদিকে বায়োস্কোপ দেখাতে অনেক এখনকার বাচ্চারা বায়োস্কোপ দেখেনি। তো নানা-নানিরা যেয়ে বায়োস্কোপ দেখাচ্ছে এটা কি? ওই ইন্টারজেনারেশনাল কনভারসেশন, সেই কানেক্টিভিটি ওইটার যে এটা হলো আর এখন এটা একটা ট্রেন্ড হয়ে গেছিল। আমরা ২০১৮-১৯ এর দিকে এটা করেছিলাম। আমার খুবই আ বলতে খুবই ভালো লাগে যে এই পাড়া উৎসবের ট্রেন্ডটা থেকে এখন অনেকগুলা যেমন আ পাশাপাশি অনেক স্পিন অফ প্রোগ্রাম অনেক অর্গানাইজেশন করছে। কিন্তু থিমটা আমাদের মতন রাখছে। তো আমার গ্রুপের অনেকেই রেগে যায়, "আমাদেরটা নকল করছে আপু।" তো আমি বলছি, "না, এটাই তো ভালো যে এমুলেট করা মানে জিনিসটা সবাই বুঝেছে যে এটার ভ্যালু আছে। সুতরাং নকল করছে, ইটস অল গুড। যে আমরা একটা তাহলে চেঞ্জ আনতে পেরেছি।" তো এই ২ টা জিনিস আরো অনেক আছে কিন্তু এই ২ টা জিনিস এখন আমার মনে হলো যে শেয়ার করতে পারি। ২ টা স্টোরি খুবই হার্ট টাচিং অ্যান্ড স্পেশালি লাস্টে যেটা বললেন যে জেনারেশনাল যে গ্যাপটা এটা এখন ইদানিং অনেক ফিল করি। ইভেন আমি হুম, আই জাস্ট গ্র্যাজুয়েটেড লাইক মাস্টার্স করছি। তো আমিও এখন ফিল করি যে বাচ্চাদের সাথে যে আমাদের কনভারসেশনটা বা আমাদের বাবা-মার সাথে যে কনভারসেশনটা যেরকম ছিল এখন কিন্তু ওরকম না। হুম, অনেক চেঞ্জেস আছে। রাইট, সো ইট ইস ভেরি ইম্পোর্টেন্ট যে ইউ টেক টুলস বায়োস্কোপের কথা বললেন, ক্যারাম বোর্ডের কথা বললেন যে টুলস দ্যাট both the parties can relate to. Both the parties can come রাইট। together and enjoy. And that's a very brilliant initiative by Heroes for All. না, কারণ আগে তো আমরা একটা টেলিভিশনে সবাই মিলে বাবা-মা সবাই মিলে টিভি দেখতাম আর শেয়ার করতাম, নাটক দেখছি, এই দেখছি সব। এখন হলো সবাই individualized entertainment এ। প্রত্যেকের হাতে একটা ফোন আছে। তো একটা জায়গায় রুমের মধ্যে বসে থাকলেও সবাই সবার ওয়ার্লড এ। কেউ কারো সাথে কিন্তু কমিউনিকেশন বা শেয়ারিং টা করছে না। কিন্তু ওই জায়গাতে আমি যেয়ে দেখলাম যে সবাই একে অন্যর সাথে এমনকি মা বাচ্চার সাথে হপস্কচ খেলছে। আ কুতকুত খেলছে। আমরা কুতকুতের বানিয়েছিলাম। ওখানে কুতকুত খেলাটা কি ওইটা খেলছে। তো সবাই আবার চাইল্ডহুড এও ফিরে যাচ্ছে। আম যারা আমাদের এইজের সব বলছে কি, "আল্লাহ! আমার ঠিক মনে হচ্ছে সেই আগেকার ওই যে মহররমের মেলা হতো, হতো রাস্তার মধ্যে ওই ধরনের একটা ফেস্টিভিটির মধ্যে আসা।" তো ওই নস্টালজিয়া এই সবকিছুই আমাদের দরকার। কারণ একটা যদি আমরা সত্যিই একটা স্টেট এ যেতে চাই যেখানে ভালো কিছু করতে চাই, আমাদের নিজেদের মানসিকতাও কিন্তু ভালো হতে হবে। সারাক্ষণ যদি স্ট্রেসে থাকি, ওই স্ট্রেসফুল মাইন্ড থেকে কিন্তু কোনো ভালো আউটকাম আসে না। সুতরাং এইসব জিনিস যত আমরা করব যে একটা হ্যাপি মোমেন্ট, হ্যাপি স্টেট ওই জিনিসে লিঙ্গার করতে পারলে কিন্তু আমরা খুব হ্যাপি আর পজিটিভ চিন্তাও করতে পারবো। দেশের জন্য, নিজের জন্য, সবার জন্য। তো ওইটাই আমি চাচ্ছি যে আরো এরকম হ্যাপিয়ার মোমেন্ট আমার চারিদিকে যদি ক্রিয়েট করা যায়, তাহলে একটা ডিফারেন্স মেক করা যায়। অ্যান্ড পজিটিভ থিংকিং এর আরেকটা জিনিস আমার মাথায় আসলো সেটা হচ্ছে যে দ্য ফ্যাক্ট দ্যাট ইউ সেড যে অনেক অর্গানাইজেশন এটা কপি করছে বা এরকম থিম নিয়ে হুম, এসে কাজ করছে অ্যান্ড ইউ yourself said যে তার মানে this is working so other people are রাইট। interested in it. So একটা কথা মাথায় আসলো যে if someone is copying you that is a compliment. Take it as a compliment. That means এক্সাক্টলি, it's fruitful, এক্সাক্টলি। it's working and that is what you want, right? You want this to expand. হ্যাঁ, হয়তো রাইট। Heroes for All সব জায়গায় হয়তো করতে পারছে না। ছোট,
ছোট জায়গায় অনেকগুলা জায়গায় তো করছে। হুম। হয়তো অন্যরাও এগিয়ে আসবে, একই জিনিস করবে। ওইভাবেই তো মেসেজটা ছড়াবে। ওইভাবেই আমরা রাইট, কারণ কমিউনিটি স্ট্রং ট্রেন্ডটা তো আমরা স্টার্ট করে দিয়েছি। এখন এই এক্সাক্ট ট্রেন্ডটা চলছে, এই যে এটাই তো আমাদের একটা বড় পাওয়া। ইটস বিউটিফুল। এটার জন্য। আপু হিরোজ ফর অল বাংলাদেশ এবং ইউএসএ তে ২ দেশেই কাজ করে থাকে। ২ দেশের ডিফারেন্ট প্রজেক্টস রান করে। হোয়াট আর সাম অফ দ্য ডিফারেন্সেস ইউ ফিল দ্যাট এক্সিস্ট ইন দ্য মাইন্ডসেট অফ ওমেন অর ইউথ, যেটা আমাদের ডিফারেন্ট বা ওই দেশে ইউএসএ তে একটু ডিফারেন্ট, অ্যাপ্রোচটা হয়তো ডিফারেন্ট হয় বা প্রজেক্টস গুলো ডিফারেন্ট হয়। হোয়াট আর দ্য কি ডিফারেন্সেস? আম ইউএসএ তে আমার প্রজেক্ট গুলো একটু ডিফারেন্ট। যেমন আমরা হাই স্কুল বাচ্চাদেরকে নিয়ে বেশি কাজ করছি। আর সেখানে আ ন ইউনিভার্সিটির বাচ্চারা এসে ভলান্টিয়ার রোলটা প্লে করছে। তো আমেরিকাতে যেমন ড্রাগ অ্যাডিকশন টা আমাদের যেরকম আপস্টেট নিউইয়র্কে ড্রাগ অ্যাডিকশন টা অনেক বেশি। আম গ্যাং ভায়োলেন্স, রচেস্টার ইউনিভার্সিটিতে গ্যাং ভায়োলেন্স টা, কারণ ওখানে অনেক দেশের মানুষও আসছে, আসছে। তো ওই জায়গাগুলাকে আমি অ্যাড্রেস করে ওই পজিটিভ মাইন্ডসেট, লিডারশিপ ডেভেলপমেন্ট, ওই জিনিসগুলায় যেমন মোর ফোকাস করি। এই বছর আগের বছর যেমন আমরা করলাম জেরক্স আমাদের পার্টনার ছিল, আর উইগম্যানস আম একটা ফটো এক্সিবিশন, যেখানে ক্রিয়েটিভিটিটাকে বের করে আনা। কারণ ওখানেও বাচ্চারা কিন্তু সেইম আমাদের দেশের বাচ্চাদের মতন ডিভাইস বেসড হয়ে গিয়েছে। আর ওই ইন্ডিভিজুয়ালস অ্যালোননেস টা আরো বেশি। আমাদের দেশের থেকে ওখানে আরো বেশি। তো সিভিয়ার ডিপ্রেশন, অ্যাংজাইটি ওটা কিন্তু অনেক, অনেক হাই ওখানে। তো ওইগুলাকে ট্যাকল করার জন্য আমরা যেমন ক্রিয়েটিভ অ্যাসপেক্ট গুলা নিয়েছিলাম। তো ওখানে ফিউ ওয়ার্কশপ ছিল, যেখানে যারা ফটো গ্রাফার তারা ওয়ার্কশপ দিয়েছিল টিনেজারদেরকে। আর টিনেজাররা তখন ছবি তুলে, আমার ছবির থিম ছিল তোমার চোখে যেটা মিনিংফুল আর লাইফে ফুলফিলমেন্ট এনে দেয়। ওইটার ছবি তুলে ওটা আমরা এক্সিবিট করব। তো ওইখানে দেখলাম যে বাচ্চাদের কাছে একটা সিম্পল আ নেচার, নেচারটা কত মিনিংফুল একটা তারপরে একটা খেলা, কোন খেলাটা ওদের লাইফে ফ্যামিলি। তো অনেক কিছুই কিন্তু আমরা বলি যে আমরা দেশ আর বিদেশ, কিন্তু চিন্তাধারা কিন্তু আমরা একই রকম। তো আমি বলব যে ওখানে আমার যেমন ফাংশনালটা যেহেতু আমি ওখানে মাত্র সামারটা আমি মেজর প্রোগ্রামগুলো রান করি। তো ৩ টা মাস সময় পাই। তো ঐজন্য ওরকম বড়ভাবে করি না। কিন্তু এই ছোট, ছোট প্রোগ্রামগুলো করছি। আর এইখানে মোটামুটি বাংলাদেশে আমি বলব যে রেসপন্স ইস ভেরি হাই। তো ওইখানে আমি মানে যেহেতু আমাদের এখানে এত অপশনও বাচ্চাদের ভলান্টিয়ারিজম এর অনেক অপশন নাই। আমেরিকাতে যেমন স্কুল থেকেই কিন্তু 400 আওয়ার্স এরকম মানে করতে হবে। সুতরাং অনেক কিছুর সাথে তাদের ইনভলভ হতে হয়। রাস্তা ক্লিনিং এটা ওটা ওগুলোর সাথে। বাংলাদেশে নাই বলে আমি যখন কোন প্রোগ্রাম করি তখন অনেক হাই রেসপন্স পাই ভলান্টিয়ারদের ছেলেমেয়েদেরকে। তো এই জায়গাগুলা ডিফারেন্স আছে। আর ফান্ডিং এরও একটা আ অ্যাপ্রোচ গুলো আমাদের ডিফারেন্ট। তো এইসব জায়গাগুলাতে আমি কিছু ডিফারেন্স খুঁজে পাই আমেরিকার ইসে। কিন্তু ওভারঅল ওদের দেশের ইউথ, আমাদের দেশের ইউথ, আমাদের চিন্তাধারা, আ মানে অ্যাসপিরেশন, ড্রিমস সবকিছু কিন্তু একই। ওরকম কোনো ডিফারেন্স আমি পাইনি। I completely agree to the fact যে আপনি বললেন যে বাংলাদেশে ভলান্টিয়ারিং যে একটা আম থিম বা আমরা আসলে এক্সপোজডই হই না। এরকম যে এটা যে হুম, করা যায় বা আমরা আসলে উৎসাহটাও পাই না। দেখা যায় যে ভলান্টারি কোনো কিছু করলে ফ্যামিলি থেকেই হোক, ফ্রেন্ড সার্কেলেই হোক, অনেক টাইমে এই কোয়েশ্চেনটা আসে যে, "কি দিবে? কি পাবি?" কি দিবে, এরকম কি পাবে? টাইপের। হ্যাঁ, কিন্তু রাইট। আলহামদুলিল্লাহ ইভেন knowing my friend circle, knowing a few people that I've worked with, I've worked with a few organizations, কয়েকটা ভলান্টারি কাজ করেছি। এখন I feel like that culture is growing, especially thanks হুম। to organizations like you, যারা এটা জাগো encourage করে। তারপর জাগো অনেক এনকারেজ করে এইগুলা Yes, এইগুলা there কাজে। there are a few. Project B is one of them that I worked with. এটাও একটা youth empowerment project ছিল। Um, there's a few, but then again ওই যে ওই হুম, হুম, কালচারটা গ্রো করা এটা আর দেখা যায় কি ইউনিভার্সিটি লেভেলে বা ক্লাস 10 9 এর দিকে তখন ওই প্যাশনটা আসে যখন আমরা একটু নিজেরা চিন্তা করতে পারি যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি বা we see problems around us. But I feel like uh, you can give me your opinion যে আরো ছোট থেকে এই কালচারটা গ্রো করা উচিত। যে রাইট। ছোটবেলা থেকে if you have a passion for something, because like you said you're already encouraging empathy in kids,
let them volunteer somewhere where they're রাইট, in contact with people that are different than them, then they can understand যে ওরা different, ওদের একটা জিনিস নাই, there are certain things we take for granted but they're no different from এক্সাক্টলি, us. হ্যাঁ। These things are very important, so I think মানে আমার opinion I feel like এইটা না, ইউ আর encourage করা রাইট। উচিত। হ্যাঁ, আর আমার প্যারেন্টসদেরকেও আমি অ্যাড্রেস করব। এখন যেমন আমার ফ্রেন্ডরা যারা প্যারেন্টস, দে আর মোর কনসিয়াস অ্যাবাউট পুশিং দেয়ার কিডস ইনটু ভলান্টিয়ারিং। আমার প্রচুর ফ্রেন্ডরা কিন্তু বলছে, "রেনুমা, আমার ছেলে বা আমার মেয়েকে তোর এখানে নে। আমি চাই ও ওগুলা শিখুক।" আর আরেকটা জিনিস, যেমন বাইরের দেশে যদি অ্যাপ্লিকেশনও ফিল আপ করতে যায়, এখন কিন্তু শুধু জিপিএ বা গ্রেড ডাজন্ট ম্যাটার। এখন দেখবে যে what leadership skills have you shown in the community? কোথায় volunteerism করেছে, এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস। শুধু একজন যদি পড়তে থাকে, পড়ার মধ্যে সে জিপিএ 5 পাক বা পাক, আইভি লিগ গুলা কিন্তু বা টপ ইউনিভার্সিটি গুলা কিন্তু নিবে না। দেখবে সে অলরাউন্ডার কিনা। জিপিএ 3.5 নিয়েই সে যদি অন্যান্য জায়গায় কাজ করে, অন্যান্য জায়গায় হাই স্কোর করে, তা মানে লিডারশিপ রোল থাকে, তাহলে কিন্তু তাকেই চুজ করবে। তো এই জায়গাটা এখন আমাদের জেনারেশনের প্যারেন্টসরা আ অ্যাওয়ার হচ্ছে। আম আগের জেনারেশনে একটু ছিল। তারপরেও আমি বলব যে এই ব্যারিয়ারটা ভাঙতে আরো একটু সময় লাগবে। কারণ এখনো আমি দেখলাম প্রচুর প্যারেন্টস পড়ার সময় তো নষ্ট হয়ে যাবে এগুলা করলে। তো এই মাইন্ডসেটটা এখনো আছে। কিন্তু আমার মতে সরকার থেকেই যদি এরকম একটা আমেরিকার মতো একটা রুল করে দেয় যে এত ঘন্টা আম ভলান্টিয়ারিজম করতেই হবে স্কুল থেকে, ক্লাস 5 থেকে। তাহলে অনলি গ্র্যাজুয়েশনটা দেয়া হবে। আমি যেমন ক ক ৮ বছর বা ৯ বছরেই ১ম আমার এই পাড়ার মধ্যে আমার বই পড়ি। I love reading books. তো ওই বইগুলা দিয়ে একটা ছাদের কোণার মধ্যে সিঁড়িঘরে একটা লাইব্রেরি করি। তো ওইখানে আবার লাইব্রেরি কার্ড বানিয়ে, এই বানিয়ে পাড়ার বাচ্চারা আমার কাছ থেকে বই নিয়ে যেতে পারবে। তো ওইখান থেকে আবার কয়েকজন আমার বই চুরিও করে ফেলল। তো এইটা নিয়ে হলো। কিন্তু মানে আ বা অলিম্পিক হচ্ছে, অলিম্পিক দেখে আমার হঠাৎ মনে হলো, ওটা মনে হচ্ছে আমি প্রবাবলি 10 বা 12 এ, এই যে আমরা ওই পাড়ার বাচ্চাদেরকে নিয়ে অলিম্পিক করব। তখন I took the initiative, আরেকটা মামাকে বানালাম, সে জাজ হবে। এই দৌড়, জাম্প, হাই জাম্প, টাই জাম্প করে ইট দিয়ে ৩ টা লেভেল করে আমরা আবার অলিম্পিক করলাম। তো আমি যেমন ছোটকাল থেকে এই ব্যাপারে সবসময় মানে something I have to do something, ওই বসে থেকে আম বোরড হওয়ার মতন ছিলাম না। তো আমার মতে বাচ্চাদেরকে আর তারপরে ইউনিভার্সিটিতে আইজ্যাক, ডিবেটিং ক্লাব, ডিফারেন্ট অর্গানাইজেশন এর সাথে ইনভলভড হয়ে লিডারশিপ স্কিল কিন্তু একদিনে গ্রো করে না। আস্তে, আস্তে এই সব কিছুর সাথে যত ডিসিশন মেকিং পাওয়ার বা এবিলিটির মধ্যে আমরা নিজেদেরকে ফেলে দিব, তখন আস্তে, আস্তে আমরা নিজেদেরকে গ্রো করতে পারি। তো ওই সুযোগগুলা আমার মতে যে আমি হিরোজ ফর অল এর থ্রুতেও ইয়াং জেনারেশন এর মধ্যে দিয়ে দিতে চাচ্ছি। That's beautiful. And hearing the stories about your childhood is very inspiring যে আসলে বাচ্চাদেরকে নিজেদের মতো ভেবে নিজেদের মতো ছোট, ছোট প্রজেক্টস রান করতে দেওয়া উচিত। আর আপনি যেটা বললেন যে মা-বাবা অনেক টাইমে ভাবে যে পড়াশোনার সময় কমে যাচ্ছে, অন্যান্য জিনিস। কিন্তু আমি বিশ্বাস করি যে ছোট বাচ্চাদেরকে যত এনকারেজ করবেন এগুলা, অবশ্যই পড়াশোনা তো থাকবে। কিন্তু if হ্যাঁ, they're more exposed to volunteering and utilizing their free time, they will be better at work life balance in the long run. কারণ ওরা তখন রাইট। বুঝবে কোনটা ইম্পোর্টেন্ট আমার প্যাশনের জন্য, আমার সোলের জন্য, আর কোনটা বেটার ফর দ্য একাডেমিক্স অফ থিংস। সো আই থিংক ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর প্যারেন্টস টু এনকারেজ দেয়ার চিলড্রেন। ওরা আর হয়তো ভাবে যে আরেক সময় চলে যায়, কিন্তু হ্যাঁ, আর আই আরেকটা থিংক জিনিস ব্যালেন্সেস। খুবই দরকার। আমি সরি টু ইন্টারপ্রেট, যে ক্রিটিক্যাল থিংকিং অ্যান্ড প্রবলেম সলভিং। আমাদের সাউথ এশিয়ান ছেলেমেয়েদের মধ্যে অনেকেই এইটা বাইরের মানে এমনকি এমপ্লয়াররাও আইডেন্টিফাই করেছে যে প্রবলেম সলভিং এ তারা ওরকমভাবে এগিয়ে আসে না। মানে একটু এখনকার মানে পরের জেনারেশন গুলার মধ্যে দেখা গিয়েছে। তো ওই জায়গাগুলা যখন আমরা এইসব নানান ধরনের কাজ করব, তখন কিন্তু আমাদের ক্রিটিক্যাল থিংকিং অ্যাবিলিটি টাও বাড়তে থাকবে। তখন আমরা একটা প্রবলেম বের হলে প্রবলেমটা সলভ করে দিতে পারবো। আল্লাহ, আমি এটা বানাতে চাচ্ছি, তো এইটা কিভাবে বানাবো? তখন ওই যে ইটগুলা দিয়ে উপর নিচ করলাম। আ গিফট কোত্থেকে আনবো? গিফট কিভাবে? টাকা তো নাই আমাদের। তখন প্রত্যেকের বাসা থেকে বললাম যে একেকটা বই পাও ওটা নিয়ে আসো। ওটা আমাদের অলিম্পিকের গিফট হবে। তো মানে প্রবলেম আসছে, সলভ করছি। তো এরকম করে করেই কিন্তু শিখা আমাদের। হুম। we grew up. তো ওই সিনারিও গুলা আমার মতে বাচ্চাদেরকে এক্সপোজ করা উচিত as early as possible.
থ্যাংক ইউ সো মাচ। ভেরি ওয়েল পুট। আ আমরা ইতিমধ্যে জেনেছি যে লিডারশিপ অ্যান্ড হাই পারফরম্যান্স বিষয়ক আপনার গভীর আগ্রহ আছে। দর্শকদের জন্য যদি একটু বুঝিয়ে বলতেন লিডারশিপ অ্যান্ড হাই পারফরম্যান্স বলতে আমরা কি বুঝি? আ লিডারশিপ বলতে কিন্তু আমরা টাইটেল বা পজিশন বুঝি না। যে লিডার মানেই যে আমার একটা অর্গানাইজেশনের সিইও হতে হবে বা আমার টপ প্রফেসর হতে হবে বা তা না। লিডার মানে হলো আমি যেই জায়গাতে আছি সেই জায়গা থেকে আমি অন্য মানুষদেরকে ইনফ্লুয়েন্স করতে পারি কিনা। আমরা মোটিভেট করতে পারি কিনা, ম্যানিপুলেট না। আমরা মোটিভেট করতে পারি কিনা। আম আমার কাজ দেখে আরেকজন আমাকে রোল মডেল মনে করে সেও ঐরকমভাবে অ্যাসপায়ার বা ইন্সপায়ার্ড হবে কিনা। তো ঐটার জন্য আমাদের এই লিডারশিপটা প্রতিটা ক্ষেত্রে একটা আ হাউসওয়াইফ এরও কিন্তু লিডারশিপ রোল আমি বলব অনেক হিউজ। কারণ সে কিন্তু পুরা একটা হাউসের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা দেখছে। বাসাটা কিভাবে চলবে যাতে বা তার ফ্যামিলির অন্যরা একটা হেলথি এনভায়রনমেন্ট পায়। তারা কি খাচ্ছে যাতে ওদের বডিতে কি যাচ্ছে। সুতরাং haphazardly না। আমি এখন হাউসওয়াইফ হয়ে আর সারাক্ষণই আমি খাওয়া বাইরে অর্ডার দিচ্ছি। এখানে প্রসেসড ফুড আমার ফ্যামিলিকে খাইয়ে তাদেরকে obese করে দিচ্ছি। তখনও কিন্তু ওটা লিডারশিপ রোল হলো না। কিন্তু যখন একটা আম হাউসওয়াইফ বা আমি বলব হোম মেকার যখন ডিসাইড করছে যে এইটা আমার ফুড মেনু হবে। এইভাবে আমি করব। ওদেরকে এভাবে ডিসিপ্লিনে চলাবো। তখনই কিন্তু সে একজন লিডার হয়ে যাচ্ছে। তেমনই আমি একটা আমার আব্বু সবসময় বলত, "তুমি যেটাই করবে সেটা ডু ইউর বেস্ট। তুমি যদি ঘর ঝাড়ুদারও হও, তোমার ঝাড়ু দেখে যাতে মানুষজন একদম অবাক হয়ে যাবে যে তুমি এত সুন্দর ঝাড়ু দিতে পারো। ওখানেই কিন্তু তুমি লিডার হয়ে যাচ্ছ।" তো ওই জিনিসটা আমি বলব যে লিডারশিপে আমরা যেই পজিশনে আছি ইফ ইউ গিভ আওয়ার বেস্ট অ্যান্ড এমন বেস্টটা দিব যাতে সবাই ইনফ্লুয়েন্সড হয়, ইন্সপায়ার্ড হয়। তখনই কিন্তু আমরা লিডারশিপটা হতে পারব। আমরা ইগো দেখাতে পারব না। আমাদের জেলাসি থাকতে পারবে না। আ এমপ্যাথি লিডারশিপ মানে কিন্তু পাওয়ার হাংরি না। আমাকে বস মানো। এই ধরনের অ্যাটিটিউড কিন্তু অনেকেরই হয়ে যায়। যারা তখন কিন্তু ওইটা একটা ফেক লিডারশিপ। বস আর লিডারশিপের মধ্যেও ডিফারেন্স আছে। বস হলো সে কাজ করাও। সারাক্ষণ বলবে I অর্ডার। আমি তোমার বস, আমি তোমার। আর লিডার কিন্তু বলবে উই, আমরা। তো আমি ওইটাই বলব যে আমার একটা লিডারশিপের জন্য ৫ টা জিনিস খুবই দরকার যেটা ক্যারেক্টার, আ কনফিডেন্স, কনফিডেন্স ইস আ মাস্ট। এটাকে 5 C's অফ লিডারশিপ বলি। আ তারপরে লাগবে কমিউনিকেশন স্কিল। আমি আমার কথাটা বুঝাতে পারছি কিনা? আমি কি ঠিকমতো ফিডব্যাক দিতে পারছি কিনা? আমি যদি কেউ একটু ভুল করল, তার উপরে সারাক্ষণ চড়াও হয়ে থাকি, সে কিন্তু তার বেস্টটা আমাকে দিতে পারবে না। আ মিস্টেক করতে দিতে হবে যে মিস্টেক থেকে তুমি শিখো। শিখে তারপরে কি শিখলে ওটাকে এপ্লাই করো পরে। মানে ওই benevolency টাও আমাদের লিডারদের হতে হবে যে ফিল্ডে আছি। কমিটমেন্টটা থাকতে হবে, ইনটেনশন। আমি কি করতে চাচ্ছি? আমার গোল। আমি যেখানে আজকে এই কাজটা করব যেমন আমি তোমার এই পডকাস্টে আসবো এটার জন্য কিন্তু আমি শুধু এসে বসে যাইনি। আমি আ তার ২ ঘন্টা ৩ ঘন্টা আগে থেকে আমি একটু নোটও করেছি। কি জিনিসে আমি ফোকাস করতে হবে? কি জিনিস আমি আ কনভে করতে পারবো? কিন্তু যদি haphazardly বসতাম আমি আ মানে ওই 100% টা আমি দিচ্ছি না। তো আমি যেটাই করব সেটাই আমার কিন্তু ওই কমিটমেন্ট টা দিতে হবে। মানে ওটা বিবিসির ইন্টারভিউ হোক বা ডিডব্লিউটিএন এর সেম লেভেলের আমার কমিটমেন্ট টা আমার দিতে হবে। আর সাহসটা থাকতে হবে। কারেজ। অনেক রেজিস্ট্যান্স লিডারদের সামনে আসবে, এন্টারপ্রেনিউর হলে আসবে। আ আর মেয়েদের ক্ষেত্রে আমার মতে রেজিস্ট্যান্স অনেক। ফ্যামিলি থেকে রেজিস্ট্যান্স, সোসাইটি থেকে রেজিস্ট্যান্স আমাদের দেশে বিশেষ করে। তো ওই রেজিস্ট্যান্স গুলো আসলেও ওই রেজিস্ট্যান্স গুলাকে courageously ফেস করে কিভাবে আমরা উতরাতে পারবো? মানুষের কথা শুনেই নিজেকে গুটিয়ে নিজের স্বপ্নটাকে গুটিয়ে পিছিয়ে না ফেলা। যেটা রাইট সেটাই যাতে আমি স স দাঁড়িয়ে থাকতে পারি। শুধু অন্যদেরকে মেজরিটি কি বলছে ওদের খুশির জন্য আমি যেটা মনে করছি রাইট সেটা আমি বললাম না। সেটাও কিন্তু লিডারশিপ এর কোয়ালিটি না। তো এই কয়েকটা জায়গায় আমরা যদি ফোকাস করতে পারি তাহলে আমাদের আ স্লোলি আমরা ওই লিডারশিপটা বিল্ড করতে পারবো। আর আরেকটা জিনিস, এই জিনিসগুলা থাকলে আমরা ট্রাস্টটা বিল্ড করতে পারবো। এখন আমি দেখছি আমেরিকাতে হোক, দেশে হোক মানুষের ট্রাস্ট নাই লিডারদের উপরে। আর ট্রাস্ট যত কম থাকবে আমরা কোন কাজ আগাতে পারব না। তো ওই ট্রাস্টটা বিল্ড করতে হবে। আমার সাথে আমার এইচএফ এর যে টিমরা ওরা ২০১৭ থেকে আছে। কেউ বেতন পায় না, কিছু পায় না। কিন্তু তারপরেও কেউ ছাড়েও না, কেউ যাবেও না। বলল, "না আপু এটা হলো আমাদের ভালোবাসার জায়গা। আম আপনি এই ভালোবাসাটা ক্রিয়েট করেছেন এইজন্য আমরা যেতে পারব না।"
ওরা সবাই জব করেছে কিন্তু ফিরে আসছে আবার এইচএফ এর কাজের সময় রাত ধরে জেগে-টেগে ওরা 100% কমিটমেন্ট দিয়ে করছে। তো ওই জায়গাতে আমি বলব যে I am blessed আর ফরচুনেট যে I got that team আ যে যাদেরকে মোটিভেট করতে পেরেছি যে একটা গোলের দিকে। তো ওইটাই আমার মতে যে লিডার হতে হলে মোটিভেট করা আর ইন্সপায়ার করতে হবে। ভয় দেখিয়ে না বা পাওয়ার দেখিয়ে না যে আমি লিডার আমার কথাই তোমাদের শুনতে হবে। আমাকে সারাক্ষণ হুজুর, হুজুর করতে হবে। এই ধরনের অ্যাটিটিউড যাতে। আর আমার টিমকে আমি সবসময় বলি আমার ভুল দেখলেই আমাকে বলবে। ওরা আমাকে বকাঝকাও করে। যে আপু এটা কি করছেন? ওটা এই করছেন। তখন আমি আবার নিজেকে রেকটিফাই করি। তো ওই রিলেশনশিপটাও তৈরি করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। দ্যাট ওয়াজ ভেরি ওয়েল পুট। আম লিডারশিপ নিয়ে অনেক কথা হচ্ছিল। লিডার্সদের যে ফ্যাক্টরস গুলা মাথায় রাখতে হবে এবং কিভাবে নিজেদেরকে গড়বে। ইন ইউর এক্সপার্ট ওপিনিয়ন এখনো কেন টপ পজিশনে উই ডোন্ট সি মেনি ফিমেল লিডার্স? ডু ইউ থিংক দ্যাট উড বি আ ডিফারেন্ট অ্যান্সার, বা আমাদের কি কোনো কিছুতে আমরা পিছিয়ে আছি? বা কোন দিক থেকে আসলে আমরা এখনো ওই জায়গাটা নিতে পারিনি? আম আমরা মাত্র এখনো বোধহয় ওয়ার্লড ওয়াইড এমনকি নন প্রফিট সেক্টর এসব মাত্র 20% উইমেন হলো ওরকম টপ লিডারশিপ পজিশনে। পার্লামেন্টে, কংগ্রেসে সব জায়গায় কিন্তু মেয়েদের সংখ্যা কম। আম ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনেও তাই। এগুলা হয়ে আসছে। তো ওয়ান অফ দ্য রিজন যেটা আমরা রিসার্চ করেও দেখেছি সেটা হলো একটা জিনিস হলো অ অনেক মেয়েরাই পোলাইটনেস আমাদের মধ্যে একটা আছে যে পিপল প্লিজিং আ একটা। হ্যাঁ, আমি একটু পোলাইট হয়ে এটাকেই করি। কোন কিছু আমার যদি পছন্দ না হয়, স্ট্রংলি আমরা না বলে পোলাইটলি পিছিয়ে যাই। কাউকে আগাতে হলে আমরা আমাদের জায়গাটা আম নেয়ার জন্য কিন্তু এগিয়ে আসি না। ছেলেরা যেমন বেতন বাড়ানোর জন্য, প্রমোশনের জন্য, ইসের জন্য ওরা কিন্তু ভোকাল। ওরা সামনে যেয়ে বলবে, "I deserve it." কিন্তু মেজরিটি ক্ষেত্রে আমি দেখেছি অনেক বেশিরভাগ মেয়েই আমাদের সাউথ এশিয়ান মেয়েদের মধ্যে এটা আরো একটু বেশি যে তারা সেলফ ডাউট করে। আমি কি পারবো? আমি কি আসলেই যোগ্য? মানে ইম্পোস্টার সিনড্রোম এর মধ্যেও আ একটা মানে নিজেকে ছোট করে ফেলার। আর অনেক সময় আমাদের সোশ্যালি কনস্ট্রাক্টেড আ আ এনভায়রনমেন্ট ও আমি দেখেছি আমার সাথে অনেক প্রচুর অ্যাডমায়ারেবল আ আ ট্যালেন্টেড মেয়েরা আছে, যারা নিজেদেরকে ওই ট্যালেন্টেড যে ওরা মনেই করে না। ওই মাথার মধ্যে একটা ন্যারেটিভ এ I am not good enough. আমার মা-বাবা আমাকে বলেছে আমি তো এটা পারব না। ও আমি তো মেয়ে মানুষ। আমি এটা করতে পারব না। তো এই জিনিসগুলোর জন্য ওরা অনেকগুলা ব্যারিয়ার ক্রস করতে পারে না। আর আরেকটা জায়গা অবশ্যই এরকম আছে যেখানে তাদের আমি একটা দেখেছি যে মিটিং-টিটিং হলে আ বা কনফারেন্স হলে হাত তোলার ক্ষেত্রে ছেলেরা কিন্তু সবচেয়ে আগে হাত তুলছে। মেয়েদের মধ্যে হাত তুলে ভিতরে আমরা সব কোয়েশ্চেন করছে, এ করছে কিন্তু হাতটা তুলছে না। আমি বলব যে আমার আম এই পজিশনে আসার একটা রোল ছিল যে আমার সবচেয়ে সবসময় আমি ক্লাসে নর্থ সাউথ এ থাকতে এসে সবার আগে আমি হাত উঠতাম। এটা নিয়ে সবাই হাসাহাসি করত। এই যে রেহনুমা আবার হাত উঠাচ্ছে। মানে আমি সবচেয়ে বেশি কোয়েশ্চেন করে টিচারদেরকে জ্বালাতাম, সবচেয়ে করতাম। সবচেয়ে আগে অ্যান্সার দেবার জন্য হাত উঠে যাচ্ছেই যাচ্ছে। I did not care যে কে কি বলছে। তো ওই জায়গাতেও আমাদের মেয়েদের ওই সাহসটা করতে হবে। We have to raise our hands. আমাদের আ কোথায় আমাদের জায়গা ওটা আমাদের বুঝে আমাদের বসতে হবে। আ ভোকাল অনেক সময় আছে, অনেক কাজ আছে আমাদেরকে রেসপনসিবিলিটি দিতেছিলে আমরা, "না বাবা এত রেসপনসিবিলিটি নিব না। আমার সংসার আছে, এই আছে, আমি পারব না।" তো মাঝে আমরা বেশিরভাগ মেয়ে অনেক সময় এই জায়গাটার জন্য অনেক সময় রেসপনসিবিলিটিও নেয় না। যার জন্য লিডারশিপ পজিশনও তাদের কাছ থেকে নাই হয়ে যায়। করা হয়েছে। কোভিডের হুম। সময় কিন্তু সবচেয়ে বেশি মেয়েরাই জব থেকে বের হয়ে আসছে। কারণ সংসার দেখার জন্য আমেরিকাতেও, বাংলাদেশেও সব জায়গায় মেয়েরাই কিন্তু জব ছেড়ে দিয়েছে। সবচেয়ে হাইয়েস্ট লেভেলে। তো আমরা যেমন হ্যাঁ, হ্যাভ দ্য এথিক্স অফ কেয়ার আমাদের মধ্যে ওই জিনিসটা আছে। নার্চারিং কিন্তু সেটা। নার্চারিং নেচার তো ওইটা একটা আম মারাত্মক কোয়ালিটি। আমরা নার্চারড একটা এমপ্যাথেটিক লিডারশিপ কিন্তু এখন আছে যে সবাই ওই জায়গাতে আমাদের যেতে হবে। কিন্তু we have to have the courage আমাদের ভিতরে যে নেগেটিভ থটস গুলা, পারবো কি পারবো না, ওভার হুম, হুম। থিংকিং এই জায়গাগুলোকে ওভারকাম আর আরেকটা জিনিস আছে যে কম্প্যারিজন। সবসময় ও এটা বেশি ভালো পারবে, আমি পারব না। আল্লাহ ও এটা করেছে, আমি তো এটা জানি না। তো ওই কম্প্যারিজন করতে মাঝে জেলাসিটাও আসে, এই আসে যেটা আমাদেরকে পজিটিভ জায়গায় করবে না বরঞ্চ ইম্পেডিমেন্ট ক্রিয়েট করবে।
তো এই কয়েকটা জায়গায় আমরা যদি নিজেদেরকে একটু টিউন আপ করতে পারি, আমার মনে হয় তখন আমরা আমাদের হিডেন পোটেনশিয়ালটাকে বের করে আনতে পারবো। কিন্তু এত নয়েজ, চারিদিকে এত নয়েজ থাকে আমাদের সোশ্যালি, নিজের ভিতরে ইনার সেলফ ডাউট, ওগুলার জন্য আমরা ওই লেভেলটায় মাঝে, মাঝে যেতে পারি না। আর আমি বলব যে I was fortunate যে I grew up with my মানে সব আমার মামা-টামা সব ছেলে কাজিন-টাজিন এদের সাথেই আমি বড় হয়েছিলাম। তো ওদের সাথে সবসময় কম্পিট। ওরা সাইকেল চালিয়ে এত দূর যেতে আমিও যেতে পারছি। ওরা এই লং জাম্পটা আমি করছি। মানে ভালো জায়গাগুলায় কম্পিট করছি। আর আমার আব্বু সবসময় বলত যে, "You see yourself as a human first." ছেলে বা মেয়ে এটা না। তো কোন সময় কিন্তু আমার মধ্যে মনেই হয়নি যে আমি মেয়ে বলে কোন কিছু আমার কাছে ব্যারিয়ারস। তো এই জায়গাটা আমাকে মাইন্ডসেটটা আর ইনটেনশনটাকে অন্যভাবে তৈরি করাতে আমি বলব যে আমি was privileged এই জায়গায় যে আমার বাবা-মা আ আমার আ যে এনভায়রনমেন্টটা তারা আমাকে লিফট করেছিল। মানে পিছিয়ে দেয়নি। That is such a wonderful background and আরেকটা জিনিস যেটা বললেন যে আমাদের মধ্যে নার্চার একটা নেচার আছে। নার্চার করার সবকিছুর। কিন্তু এটাকে আমরা একটা আম মানে একটা স্ট্রেংথ হিসেবে আমরা দেখতে পারি। যে আপনি যে রাইট। বললেন নার্চারিং লিডার ইটস such a beautiful statement, a beautiful হুম, title to have. যে a leader like you said it doesn't always have to be bossy, it doesn't always have to be mean. রাইট। You can be a leader and be nurturing. You can have those features in a leader. তো I think আরেকটা জিনিস বললেন যে challenges নিতে হবে। আসলে এটা আসলে প্যারেন্টস, সোসাইটি অনেকগুলো ফ্যাক্টর প্লে করে। কিন্তু যারা বলে যে আমি পারব না, আমি করতে হয়তো ও ভালো পারে, আমি পারি না। কিন্তু ওদের নিজেদের মধ্যে এই জিনিসটা আসলে আস্তে, আস্তে নিজেদেরকেই বিল্ড আপ করতে হবে। রাইট। কারণ ওমেন টু বি অনেস্ট আমাদের সোসাইটি, আমাদের আ প্যারেন্টস হোক, আমাদের ফ্যামিলি হোক, এখনো সবাই আর they are not in the same mentality যে আমাদেরকে এনকারেজ করা উচিত। যে মেয়ে হোক, হুম, ছেলে হোক লাইক ইউ সেড একটা হিউম্যান হিসেবে আগে এনকারেজ করা উচিত। ওদের স্ট্রেংথ টাকে মানে ওরা নিজেরা এটাকে যেন বের করে আনতে পারে। এই জিনিসটা রাইট। এখনো ওরকম মেন্টালিটিতে নাই। তো আমার মনে হয় যারা এটা রেকগনাইজ করে যে আ হ্যাঁ, আমি এটা একটু পছন্দ করি, এটা কি করব? ওই চ্যালেঞ্জটা আসলে নিতে হবে। And you said হুম, you were very fortunate. Alhamdulillah, I'm very fortunate too. হুম। My parents, they always said I was never a very good student. I was never very good at sports or good at anything, to be honest. But আমি অনেক কথা বলতাম। That is something দিস I ইস think ইউর we have. স্ট্রেংথ হ্যাঁ। Exactly. I think that's something we have in common. I was always হ্যাঁ, the girl who had a lot of questions. আসলে আমি আর অনেকেই আপনি যেটা বললেন যে অনেক মজা নিত যে এত কোয়েশ্চেন কেন করছে? আমি আসলে বুঝতামই না যে আমি যে বেশি কোয়েশ্চেন করছি। আমার মনে হচ্ছে আমার কোয়েশ্চেন আছে আমি করব না কেন? আমাকে বলল তো কোয়েশ্চেন করতে। এক্সাক্টলি হ্যাঁ, আমি আসলে ওটা বুঝিনি। আ এক্সাক্টলি হ্যাঁ। I think that was one of my strength যে আমি I was oblivious যে আমার আশেপাশে কি হচ্ছে আমি আমার মতো বলে যাচ্ছি। So we are ওয়ান্ডারফুল। very fortunate, but given our position of being fortunate, I feel like it's very important that we stand our ground and encourage others. আমার কাছে যতজনই এক্সাক্টলি। আসে আমি এটাই বলি যে আমাকে অনেকে বলে এভাবে কেমনে পারো বা এভাবে কেমনে হচ্ছে। আচ্ছা আমি সত্যি জানি না কিন্তু আমি জানি I'm very passionate about this and any challenge that comes my way I have to make a way to conquer it. And রাইট। I think হুম। that's what you said basically examples হিসেবে যে একটা লাইব্রেরি করছি, কি প্রবলেম হচ্ছে? একটা অলিম্পিক একটা রেস করছি বা একটা কম্পিটিশন করছি। গিফট কোথা থেকে পাবো? প্রবলেম সলভিং, রাইট? I think that's very important. মানে Thank you so আরেকটা much. জিনিস তোমার একটা জিনিস ভালো লাগলো যে ওই মানে ব্যারিয়ার্স টা আগে না দেখা। তো অনেকেই আমাকে বলে, "আগে বাধা আমি যখন এনজিওটাও করতে যাব, তোমার কি মাথা খারাপ? তুমি চাকরি-টাকরি ছেড়ে আ রিটায়ারমেন্ট ফান্ড থেকে টাকা উঠিয়ে" আমি রিটায়ার ২ বছর আমি রিটায়ারমেন্ট ফান্ড থেকে আমার টাকা-টাকা উঠিয়ে ফেললাম। সব উঠিয়ে তারপরে এগুলা করছি। তো বলছে যে, "তুমি মানে এটা এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস হতে পারে। দিস ক্যানট বি মানে ইয়োর ইয়োর থিং। তুমি প্রফেসর অ্যাট স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের একজন ফ্যাকাল্টি হয়ে তুমি কত সুবিধা পাচ্ছ। তো এইগুলা তুমি কিভাবে এই যে এরকম জব না মানুষ পায় না আর তুমি ওগুলা ছেড়ে দিয়ে এগুলা করছো। তো ওইটাই আমি বলছি যে অনেকে অনেক কিছু বলবে কন্টিনিউয়াসলি ওই সময়টায় আ ১ জন বা ২ জন ছাড়া বলতে গেলে সবাই আমাকে ডিসকারেজ করেছিল। কিন্তু আ ওইটা আমি বলছি যে, "দিস ইস ইট। আর ইউ উইলিং টু" ওটাও আরেকটা লিডারশিপের আরেকটা জিনিস যে ভিতরে ওই ফিলিংটা হতে পারবে যে, "আই এম রেডি টু স্যাক্রিফাইস মাই কমফোর্ট।"
ফর মাই ড্রিম। আমি যদি সবকিছু আগের মতোই রাখতে চাই তাহলে আমার কিন্তু ওইটা পারসিউ হবে না। অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে। আমি আগে অনেক অনেক বেশি বেতন পেতাম। আমার পুরা হাফ এরও কম ইসে আমার চলতে হচ্ছে। আমার লিভিং স্ট্যান্ডার্ড টাকে নামিয়ে নিতে হচ্ছে। অনেক কিছু আমার কাট ডাউন করতে হচ্ছে। তো am I willing to do that? তো ওই জিনিসগুলো অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো কিন্তু কোন স্ট্রাগলকেই তখন স্ট্রাগল মনে হয় না। কারণ you know that you are moving forward towards something. তো এই কারেজটা আমার মতে আম লিডারদের, ছেলে মেয়ে যেই হোক, ওদের সবার মধ্যেই এটা থাকতে হবে যে willing to sacrifice your comfort. কারণ কমফোর্টটা আমরা যদি স্যাক্রিফাইস না করতে চাই তাহলে ওই নেক্সট লেভেলের গ্রোথটা আমাদের মধ্যে আসবে না। I think that এটা speaks খুব volumes ইম্পোর্টেন্ট। যে একটা জিনিস নিয়ে কতটা প্যাশনেট হলে you can sacrifice so much and you know give up like you said যে living standards হোক, earnings হোক যে you were so passionate about this certain project or this initiative যে I think you stand as an inspiration to whoever মানে হুম, অনেকজনই নিশ্চয়ই এটা দেখবে। I think there is going to be a lot of young women out there who's going to see this and be like হ্যাঁ আমিও পারবো, আমিও করতে চাই এরকম কিছু। ইনশাআল্লাহ let's hope for the best. ইনশাআল্লাহ। হ্যাঁ। আপু আপনি মেনশন করেছিলেন যে আপনি একটা বই পাবলিশ করতে যাচ্ছেন। সেটার ব্যাপারে যদি কিছু বলতেন বা ওইটা থেকে আমরা কি আশা করতে পারি? আমি আর কোচ জিম জনসন আমরা ডিসাইড করি যে এটা কয়েক বছর হলো আমরা প্ল্যানিং চলছে। এখন আমাদের চ্যাপ্টার গুলা লেখা হচ্ছে। 5th চ্যাপ্টারে আছি। আ তো এটা হবে হিউম্যানিস্টিক লিডারশিপ। তো আমরা দেখলাম যে ওয়ার্লড এর মধ্যে আ হিউম্যান অ্যাঙ্গেল এ যে লিডারশিপটা ওইটার অ্যাবসেন্স। আমরা সবাই বলি লিডারশিপ উইথ পাওয়ার, লিডারশিপে স্টে পজিটিভ এই ওই অনেক কিছু। কিন্তু ওই হিউম্যান লিডার যেটা যে আমার আন্ডারে যারা থাকবে, আমি যাদের টেক কেয়ার করব, তাদের সাথে কিভাবে আমি অ্যাপ্রোচ করব, কিভাবে ট্রাস্ট বিল্ডিং করব, কিভাবে কমিউনিকেট করব, অ্যাটিটিউড বিল্ডিংটা ওই জায়গাগুলাকে নিয়ে আমরা বইটা লিখছি। আর ওয়ার্লডের এই হিউম্যানিস্টিক লিডারদেরকে আমি খুঁজে বের করে তাদের স্টোরিগুলাও ওখানে থাকবে। যেমন একজনের গল্প নিউইয়র্কেরই আছে যে আ যে পুরা কোভিডের সময় মানুষজনকে লে অফ না করে তার ২ টা ৩ টা বাসা ছিল। সে সব বাসাগুলা বিক্রি করে সে তার একদম নরমাল সেলারিতে এসে পড়ল সিইও। যাতে তার অন্যান্য এমপ্লয়িদেরকে চাকরি থেকে বের করে না দিতে হয় এবং তাদেরকে সাপোর্ট দিতে পারে। তো এই যে আ সবাই যেখানে লে অফ করছে সেখানে ওই সিইওটা কিন্তু লে অফ করছে না। আ বা বাংলাদেশেও আমি সেদিন ইপসি আরেকটা নন প্রফিট এর আ একজন এমপ্লয়ি একটা সেমিনারে ছিল। তো তার কাছে শুনলাম যে তাদের যে লিডার সেও ওই যে USAID এর ফান্ড কাটা হচ্ছে, হচ্ছে। ওর মধ্যে সেই অর্গানাইজেশন এর সবাইকে বলেছে যে, "যতক্ষণ তোমরা জব পাবে না আমি আমার পকেট থেকে তোমাদের বেতনের টাকাটা দিব। আর প্লাস তার প্রত্যেকটা এমপ্লয়ি যাদের জব চলে গিয়েছে তাদের সিভি নিয়ে সেই কিন্তু খুঁজে ফার্স্ট প্রায়োরিটি তে অন্য জায়গায় তাদেরকে জব প্লেসমেন্ট করা যায় কিনা ওটা দেখছে। তো এই যে লিডাররা তারাই কিন্তু অ্যাকচুয়াল হিউম্যানিটি টা বহন করছে। যে তুমি আমার প্রফিট আগে তুমি চলে যাও। প্রফিট ফোকাস না, পাওয়ার ফোকাস না, বাট হিউম্যান অ্যাঙ্গেল ফোকাস। তো এইটার উপরে আমরা আমাদের বইটা লিখতে চাচ্ছি। কারণ মনে হচ্ছে যে পৃথিবীতে আমাদের ওই ধরনের লিডারশিপের এখন অনেক বেশি দরকার। হ্যাঁ, জানা দরকার যে এরকম করেও যে আসলে লিডার হওয়া যায়। I think that would be a very brilliant read. Looking forward to it. I will try and get it for myself. I love reading about ইনশাআল্লাহ। leaders, inshallah. And um, যে হিউম্যান অ্যাঙ্গেলটা এটা আসলে এখন অনেক ইম্পোর্টেন্ট। Seeing everything that's around us. দেশের অবস্থা, মানুষের অবস্থা সবকিছু ভেবে আসলে ইটস ভেরি ইম্পোর্টেন্ট যে আমরা যেন এমপ্যাথিক হতে পারি। অ্যান্ড আমরা যেন আসলে হিউম্যান অ্যাঙ্গেলটা চিন্তা করি। হুম, প্রফিট বেস না হয়ে বা গ্রিডি না হয়ে মানুষের কথা যেন হ্যাঁ, চিন্তা করতে পারি। আ রাইট। আপনি তো মাশাআল্লাহ সবকিছুই কভার করেছেন। আরেকটা প্রজেক্টের কথা আমি জানতে পেরেছি যে আপনি অ্যাসিড অ্যাটাক ভিকটিমস দেরকে নিয়ে একটা ডকুমেন্টারির কাজ করছিলেন। সেটার ব্যাপারে যদি কিছু বলতেন বা ওটা কিভাবে শুরু হলো বা দ্য মোটিভ বিহাইন্ড ইট? হ্যাঁ, আমি পেন স্টেটে আমার পিএইচডি ডিসার্টেশন ছিল যে অ্যাসিড অ্যাটাক ভিক্টিমরা কিভাবে কোপিং করছে আফটার দেয়ার ট্র্যাজেডি। কিন্তু ফোকাসটা আমি করছিলাম রেজিলিয়েন্স এর উপরে। মানে উঠে দাঁড়ানো। আ ট্র্যাজেডি ফোকাস না হয়ে প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা আ অন মানে অন্যরকম গল্প যেখানে ওরা হার মানেনি।
তো আমার ওই ডকুমেন্টারিতে আমি চাচ্ছিলাম এরকম ৩ জনের স্টোরিটা বলতে। তো হাসিনা একজন আছে, বিনাকে আমি চাচ্ছি, আমেরিকাতে আছে, ও নার্স প্র্যাকটিশনার। বাংলা মিডিয়াম পড়ে ও আমেরিকায় যেয়ে পুরো আবার ইংলিশ শিখে এখন নার্সিং এ আ জয়েন করে সে ১-২ টা বাসাও কিনে ফেলেছে। তো এই যে একেকজনের স্টোরিজ, জব করছে, নিজের ড্রিমটাকে পারসিউ করছে। তো ওইগুলাকে ক্যাপচার করে যে ট্র্যাজেডি মাঝে মাঝে ফুয়েল হয় আমাদের ট্রান্সফরমেশন এর জন্য। যে তাদেরকে একদম ভিকটিম থেকে কিন্তু আরেক লেভেলে নিয়ে যেতে পারে। তো ওইটারই স্টোরিটা এজন্য আমি নাম দিয়েছিলাম 'বিকামিং মি'। ওটা মিশেল ওবামার 'বিকামিং মি' বইয়েরও ৭ বছর আগে এই টাইটেল দিয়ে আমি ট্রেইলারটা বানিয়েছি। তো কিন্তু ওই ট্রেইলারটা বানানোর পরে আমি এতই আম বেশি ওভার অ্যাম্বিশিয়াস ছিলাম যে ট্রাইবেকাতে আম পাঠিয়ে দিলাম ফান্ডিং এর জন্য। কিন্তু অবশ্য ট্রাইব্যাক আমাকে বলেছে যে এই জায়গাগুলাতে ইমপ্রুভমেন্ট করলে তারপরে সাবমিট করা। তো এখন একটু ফান্ডিং এর জন্য ওই জায়গাতে একটু পজ আছে। বাট I will continue ইনশাআল্লাহ। আ প্রপার ইনশাআল্লাহ, ফান্ডিং এর লুকিং পর। ফরওয়ার্ড টু ইট, লুকিং ফরওয়ার্ড টু ইট। এমন একটা ডকুমেন্টারি 'বিকামিং মি' আ অ্যান্ড রেজিলিয়েন্স যেটার কথা বলছিলেন যে আই থিংক দ্যাট ইস অলসো ইম্পোর্টেন্ট যে হ্যাঁ, আমরা বলি যে চ্যালেঞ্জেস টেক অন করতে হবে। হ্যাঁ, আমাদের নিজেদেরকে আ আরো গ্রো করানোর জন্য চ্যালেঞ্জেস নিয়ে নিতে হবে। কিন্তু দেন এগেইন ফেইলিয়ারস আসবে। অ্যান্ড হ্যাঁ, ফেইলিয়ারস থেকে নিজেকে উঠিয়ে আনা এটা অনেক ইম্পোর্টেন্ট। হ্যাঁ, হয়তো কারো challenges, কারো failure is bigger than others. But then again, you have to depend on yourself and do it for yourself, not for রাইট। others, for yourself. I think that is very important. আমরা শো এর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বা ইমার্জিং ফিমেল লিডার্স যারা নিজেকে লিডারশিপ পোস্টে দেখতে চায়, তাদের জন্য যদি কিছু বলার থাকে। না, আমি এটাই বলব, আমার লাইফ থেকে আমি শেয়ার করে বলব যে আ আমরা পুরা পৃথিবীটা এখন খুব ভয়ের আর মানে সবকিছুতে ভয় পাই। এই অ্যাটিটিউডটা নিয়ে থাকি। এই ভয় থেকেই যুদ্ধ হয়। ভয় থেকেই আমরা কোনো একটা কাজ করতে গিয়ে পিছিয়ে যাই। আ তো এই জিনিসটাকে যদি আমরা জয় করতে পারি, what worse could happen? এইটা একটু চিন্তা করা। মাথার মধ্যে ওই নেগেটিভ ভয়গুলো আসতে থাকবে। কিন্তু ওই স্টোরিটা, একটা যে ভয়ের স্টোরি আমরা নিজেদেরকে বলি, আমাদের ড্রিমটাকে পারসিউ করতে হলে বা কোনো রোলে পজিটিভ একটা মার্ক করতে হলে ওই নেগেটিভ স্টোরি গুলা যাতে আমরা আমাদেরকে বলা থামাই। এটা একটা খুবই আ ইম্পোর্টেন্ট রোল। ওভার থিংকিং ও আমি দেখেছি যে আমার চারপাশের প্রচুর মানুষরা ওভার থিংকিং করছে। ওভার থিংকিং করে যেটা না, আর রং অ্যাসাম্পশন দিয়ে তিলকে তাল বানানো, যেটা হবে না, যেটা হচ্ছেও না, এখনো হচ্ছে না, সেটাকে ওরা অ্যাজিউম করছে যে হবে। এটা করে আগেই আ অনেক বাধা নিজেরাই তৈরি করছে। তো এই জিনিসগুলাকে কনকার করা খুবই ইম্পোর্টেন্ট। নিজেকে জানাটা সবচেয়ে ইম্পোর্টেন্ট। আমরা কিন্তু অনেকেই আছি নিজেকেই জানি না। সক্রেটিস যেমন বলেছিল, "Know thyself." তো আমার কোন জিনিসে আমি রেগে যাই, কোন জিনিসে আমি ভালো, কোন জিনিসটা কেন আমি এরকম করলে এই আচরণ করি। আম আ এই জিনিসগুলা সেলফ অ্যাওয়ারনেস টা খুবই দরকার। কিন্তু আমরা এই সেল ফোনের যুগে ওই টাইমটা, যেটা একটু টাইম লাগে যে নিজেকে নিয়ে বসে একটু ভাবা। আ একা আমি যেমন আমেরিকাতে থাকতে আম লেকের পাশে হাঁটতে চলে যাচ্ছি প্রতি বিকালবেলা। আ তো ওইখানে কোনো ডিভাইস নাই, কোনো কিছু নাই। আমি আর আমার আম চিন্তা, আমার পৃথিবী, ওই মাইন্ডফুলনেস যেটা, ওই মুহূর্তটাকে এনজয় করছি আর নিজেকেও আরো বুঝতে পারছি। তো ওই সময়গুলা কিন্তু আমাদের খুব দরকার। আর নিজেকে আগে প্রায়োরিটিটা একটু দিতে হবে। যে আমার হেলথ এর উপরে, আমার মাইন্ড। আ মাইন্ডের হেলথেও যেমন আমি বডিতে কি খাওয়া দিচ্ছি ওটা চিন্তা করতে হবে। আর মাথায়, ব্রেইনেও কি নেগেটিভ থটস থিংকিং যদি ঢুকে, ওই জায়গা থেকে আমাদের নিজেদেরকে বের করতে হবে। তাহলে কিন্তু অনেক কাজ আমরা খুব ইজিলি করতে পারি। তো থটস আর দ্য মেইন থিং দ্যাট ক্যান মেক আস উইন অর লুজ ইন মেনি এরিয়াস। আম মানুষ অনেক কিছু বলবে, নেসেয়ার্স রা অনেক কিছু বলবে। যদি আমরা আ নিজেদের ব্যাপারে যদি জানি, তখন কিন্তু হাজারটা নেসেয়ার হাজার কিছু বললে আমাদের কিন্তু গায়ে লাগবে না। তখন আমি কিন্তু ফোকাস করে, হ্যাঁ, মিস্টেক করব। আর মিস্টেক করাটাকে ফেইলিউর কে ভয় পাওয়া যাবে না। আ কোনো আ থমাস আলভা এডিসন হোক আর যেই কোনো লিডার্স, এই জে.কে রাউলিং, সবাই কিন্তু কয়েকশো বার ফেইল করে তারপরে কিন্তু
অ্যাপ্রোচ হয়েছে। সুতরাং একবার ফেইল করে না এটা আমার আর হবে না। তাহলে হুম, আমরা নেক্সট লেভেলে যেতে পারছি না। তো ফেইলিউর কে আমাদের এমব্রেস করতে হবে। কারণ ওখান থেকে অনেক কিছু আমি শিখতে পারি। আমার টিমকে যেমন এটা শিখাই মাঝে, মাঝে ওরা একেকটা আমরা ধাক্কা খেলে, চ্যালেঞ্জ খেলে, "আপু আপনার কি কেন আমরা এটায় গেলাম?" আমি বললাম, "তুমি এটা বুঝো যে এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি। পরবর্তীতে আমরা সেইম মিস্টেকটা করব না। সুতরাং শিখে আমরা আগাই।" তো এই কয়েকটা জিনিস আছে খুবই ইম্পোর্টেন্ট আর নিজেকে ডিসিপ্লিন একটা লাইফে আনা। তো আমি যেমন ওই ডিসিপ্লিনটা খুবই ফলো করি। সো এভরিডে আমার নিজের ওই ফিউচার সেলফটা আমি যেই আমিকে দেখি, সেটা করার জন্য কিন্তু আমার একটা ডিসিপ্লিন লাইফ দরকার। সো ওই ভোর ৫ টার সময় ঘুম থেকে উঠা, নামাজটা পড়ে আমার লেমন ওয়াটার, লেমন আর ওয়ার্ম ওয়াটার হানি দিয়ে ওইটা একদম রিলিজিয়াসলি যখন রোজা না তখন আমি ওটা খেয়ে ১ ঘন্টা পুরা ডিভাইস-টিভাইস থেকে নিজেকে সরিয়ে নিজের দিনটাকে প্ল্যান করে শুরু করি। আর রাত ১০টা থেকে ১১টার মধ্যে নিজেকে ঘুমাতে নিয়ে যাই। হাজার মানে আমি এটা আমার একদম রুলস যে আমার এটা করতেই হবে। তো আমি দেখলাম যে ডিসিপ্লিন আমাকে ফ্রিডম দেয়, ওই এনার্জিটা দেয়। আম ওই এনার্জিটা আমরা যদি গ্রো করতে না পারি, ফিটনেসটা যদি না হয়, বাকি জিনিসগুলোও কিন্তু আমরা করতে পারব না। সো লাইফে নিজেকে দেখতে হবে, নিজের থটস গুলাকে চেক দিতে হবে। আর আমার আশেপাশের মানুষের জন্য কেয়ারটা থাকতে হবে। আ এই জায়গাটাও আমার বন্ধু, ফ্যামিলি, ফেইথ, মিনিংফুল জব, এই জায়গাগুলা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট আমাদের লাইফের একটা হ্যাপিনেস এর দিকে। সুতরাং কোন একটা জিনিস ফ্রেন্ডশিপটাকেও রাখতে হবে আমাদের। তো এই জায়গাগুলোকে ফোকাস করলে তাহলে আমার মনে হয় আমরা একটা ওই যে লাইফটা আমরা চাই, এই পৃথিবীতে ক্ষণিকের জন্য এসেছি কিন্তু ওই সময়টা মানে প্রতিটা মুহূর্ত we will be alive। তো ওই সকালবেলা উঠে আবার আরেকটা দিন এমন না। আমি সবসময় যেমন আজকে কি জিনিস ফেস করব। তো হুম। ওই উৎসাহটা নিয়ে আমাদের লাইফটাকে এমব্রেস করতে পারলে তখনই আমার মনে হয় লাইফটা সাকসেস। লাইফে টাকা-পয়সা, টাইটেল ওইগুলো আসলে সাকসেস না। আমি আসলে কিভাবে নিজেকে দেখছি, আমার আশেপাশের মানুষ আমাকে কিভাবে দেখছে, আর তাদের লাইফেও আমি ইমপ্যাক্ট করতে পারছি কিনা, তখন যদি করতে পারি তখন আমার লাইফটা সাকসেসফুল হবে। ভেরি ওয়েল সেড। এটুকুই। অনেক সুন্দর করে গুছিয়ে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। একটা ওয়েলকাম। ছোট জিনিস আমার খুব ভালো লেগেছে। আপনি বলেছেন যে নিজেদেরকে নিয়ে ভাবার টাইমটা আমরা আসলে এই ডিভাইসের যুগে আমরা ওইটা নিজেকে দেই না। সেদিন একটা ছোট ব্লগ পড়ছিলাম যেখানে বলেছে যে, "লেট ইউর চিলড্রেন বি বোরড।" আমরা ভাবি যে হুম, বাচ্চা বোরড হচ্ছে ডিভাইস দিয়ে দিই বা কিছু একটা খেলতে দিয়ে দিই। ওরা যখন বোরড হবে তখনই তো নিজেকে নিয়ে ভাববে, ভাববে আশেপাশে কি হচ্ছে। আমরা আসলে এত ডিট্যাচড ফ্রম এভরিথিং দ্যাটস অ্যারাউন্ড আস। আমরা শুধু রাইট। পচা জিনিসগুলাকে নিজে নিই। কিন্তু ভালো যে জিনিসগুলো আছে ওগুলা কেন জানি দেখতে ভুলে যাই। আই থিংক দ্যাট ইস ভেরি ইম্পোর্টেন্ট। অ্যান্ড ওগুলা আসলে ওগুলো নিয়ে ভাবলেই কিন্তু আসলে আমরা নিজেদেরকে বুঝবো যে আমি আসলে কিভাবে ভাবি। নিজের ভাবনা চিন্তা আমি কি হুম, পজিটিভ থিংকার, আমি কি নেগেটিভ থিংকার, আমি কি ওভারথিংক করছি। এগুলাও কিন্তু একটা পার্সোনালিটির পার্ট অ্যান্ড ওইটাও কিন্তু ইট এক্সাক্টলি। হেল্পস টু ডেভেলপ ইয়োরসেলফ। সো ইট ওয়াজ ভেরি ওয়েল সেড অ্যান্ড ভেরি ওয়েল পুট। আই থিংক হুম, দর্শকরাও বুঝতে পারবে। না তুমি ওইটা খুবই ভালো কথা বলেছো যে বোরিং বোরড হতে হবে। কারণ আমি দেখেছি এবার যখন আপরাইজিং এর আগে ওই ১৪ দিন ইন্টারনেট ছিল না। তখন আমার বোনের ছেলে অনেক ক্রিয়েটিভিটি। তার ছবি আঁকা বেড়ে গেল কারণ ইন্টারনেট নাই। Netflix দেখতে পারছে না, ইন্টারনেটে যেতে পারছে না। তখন সে ছবি আঁকছে। ছাদে যেয়ে ওই অ্যাপার্টমেন্টের অন্য বাচ্চাদের সাথে খেলছে। আম ওই জায়গাগুলা বাবা-মার সাথে আবার আ ক শেয়ার করছে, কথা বলছে। তো ওই সময় কিন্তু ক্রিয়েটিভিটিও অনেকের এনহ্যান্স হয়েছিল যখন ইন্টারনেটটা বন্ধ ছিল। তো আর বাচ্চা ছেলেমেয়েরাও কিন্তু তখন চিন্তা করতে পারল যে কেন আমাদের দরকার এই ফ্রিডমটা। হুম, ওই হুম। সময় কিন্তু ওরা রাস্তায় নামলো। ও বুঝলো যে what is needed for the country। তো আমার মতে এই জায়গাগুলা বোর্ডনেস বোরিংনেস টা আসলে ক্রিয়েটিভিটির একটা জায়গা। কারণ আমি ছোটকালে আমি জানতাম যে ছাদের মধ্যে যখন ইন্টারনেট ছিল না, ছাদের মধ্যে পাটি দিয়ে শুয়ে আকাশের তারা দেখতে, দেখতে মাথার মধ্যে কবিতা এসে পড়ল। তারপর তাড়াতাড়ি যেয়ে আমি কবিতাটা লিখে ফেললাম। তো অনেক আইডিয়া, চিন্তা ওই বোরিং যখন আমি কিছুই করছি না, শুধু আমি আর পৃথিবী, ওই সময় কিন্তু আসে। একদম, একদম ওয়েল সেড।
আ আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। I think I had a very, very good time. I think I had a Me wonderful too. time and it was so informative. অনেক কিছু শিখলাম। আ আমি and there's so much to learn from you. Inshallah, hopefully we'll get to sit again a few months or ইনশাআল্লাহ। inshallah in the future, and then we'll get to hear about your published book or your documentary, inshallah. হুম, হুম। তখন we will get to talk about those things, and obviously Heroes for All তো আছেই। ওটার ব্যাপারেও আমরা আরো জানবো। আরো ইনশাল্লাহ আরো নিশ্চয়ই ফিউচারে আরো প্রজেক্টস রান হবে। I would love to be a part of it, by the way. ডেফিনিটলি। And DWNN তো আছেই। দর্শকদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। DWNN এর সাথেই থাকবেন। ঢাকা ওয়াশিংটন নিউজ নেটওয়ার্ক আপনাদের সাথেই আছে। থ্যাংক আর ইউ। রামিসা তোমাকেও আমার থ্যাংক ইউ দিতে হবে এত সাবলীল আর সুন্দরভাবে পুরা এই ডিসকাশনটা কন্ডাক্ট করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। ভেরি, ভেরি ওয়েল ডান। I think you made it very easy for me. You're such a friendly person to talk to, a very good leader, clearly. I did not feel like আমি ইন্টারভিউ নিচ্ছি। আমার মনে হচ্ছে আমি জাস্ট কথা বলছি। আমি জানতে চাচ্ছি যে কি হচ্ছে, কিভাবে করতে পারবো, আমি নিজেকে বেটার করতে পারবো। So thank you so much, Apu, for giving us your valuable time. মোস্ট Inshallah, ওয়েলকাম। we will have you again soon, inshallah. ইনশাআল্লাহ। টেক কেয়ার। Thank you so much.